এই সেনাবাহিনী ১-১১ সময় এই ইনুস গং এবং বদিউল আলম মজুমদার, আলী রিয়াজ রাই ১-১১ সরকারের সময় তখন বলেছিলেন যে আমাদেরকে প্রথমে ইনুস সাহেবের কাছে গিয়েছিলেন সেনাবাহিনী, যে তাকে 10 বছরের জন্য ক্ষমতা দেওয়া হোক। সেনাবাহিনী রাজি হয়নি। তখন উনি প্রস্তাবনা হিসাবে ডক্টর ফখরুলের নাম প্রস্তাব করেন এবং তার মাধ্যমে উনি আরেকটা পদক্ষেপ নিয়েছিলেন, সেটা হচ্ছে যে কিভাবে -2 ফর্মুলায় যাওয়া যায়। সেই -2 ফর্মুলায় উনি আগাচ্ছেন এখন, এবং -2 ফর্মুলার অংশ হিসাবে আমি একটু বিএনপির যারা আছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই। এই জিনিসটা তাদের মনে রাখা উচিত। এই সেনাবাহিনী এই ডক্টর ইনুস, আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য রাই তখন একটা দল গঠন করতে চেয়েছিল, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকিরা, তখন পারেনি, জনগণের সমর্থন ছিল না, এবং সমর্থন না থাকার জন্য তারা কি করলো, তারেক রহমানকে ধরলো প্রথমে, আরাফাত রহমান কোকোকে ধরলো, কোকো পিটায় করে দিল। তারেক রহমানকে এমন ভাবে ঝুলিয়ে পিটিয়েছিল এই সেনাবাহিনী এবং এই ইনুস গংরা, যে তার পেছনের যে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। এখন দুঃখ লাগে সেই বিএনপি আবার এদের সঙ্গে আতাত করে। দুঃখের বিষয় হচ্ছে এইটা, দেখেন যিনি এখনো বাংলাদেশে ঢুকতে পারেন না, এখনো যদি এদের বদুদায় না হয়, আমি জানি না এদের কবে বদুদায় হবে। এই মির্জা ফখরুলকে কত টাকা পেয়েছে আমার জানা নেই, এবং সালাউদ্দিন, যার মাধ্যমে গেছে বিএনপির একটা অংশ। গতদিনে আমার সঙ্গে কয়েকজনের কথা হয়েছে একটা অনুষ্ঠানে, তারা বলেছেন তারা এটা সমর্থন করেন না। কারণ সমর্থন করেন না, এটা সাংঘর্ষিক আমাদের সংবিধানের সঙ্গে। তাহলে যান কেন? তারা নির্বাচনে যাবেন। নির্বাচনে কিভাবে যাবেন? নির্বাচন হলে তো না যাবেন। নির্বাচন দেখতেছেন না ডাকসুতে কিভাবে, নির্বাচনে জাকসুতে কিভাবে হলো, চাকসুতে রাকসুতে কিভাবে নির্বাচন একইভাবে হবে। আপনাদের হাতে একটা শেষ পর্যন্ত একটা মূলা ঝুলবে, মনে রাখেন। এখনো সময় আছে, আপনারা সচেতন হন। যদি সচেতন না হন, বাংলাদেশ তারা এক ঢিলে দুই পাখি মারবে। কারণ ৭১-এর সংবিধানকে যদি আমরা বাতিল করে দিতে পারি, তাহলে বঙ্গবন্ধুকে যেমন এলিমেন্ট করে দেবো, তেমনি আপনারা যখন স্লোগান দিয়েছিলেন যে স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক বলে আর কিছু থাকবে না আপনাদের ওই খেলাও যাবে। সুতরাং আপনারা যদি বিএনপি করেন, আজকে আপনাদের একটাই জায়গা দাঁড়াতে হবে, সেইটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং সেইটা একমাত্র বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগই দিতে পারে। বিএনপি আর মুক্তিযুদ্ধের দল নেই, জিয়াউর রহমানের দল আর নেই। এখন যে দল আছে সেটা রাজাকারের দল। কারণ মির্জা ফখরুলের বাবা একটা রাজাকার ছিল, কুখ্যাত রাজাকার। তার সন্তান, আপনারা কি রাজাকারকে মানে তাদেরকে রক্ষা করা ছাড়া উনি মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করবেন না। সুতরাং এই আশা আপনারা করেন না। আর আমি আরেকটা কথা বলি, এনসিপি ওখানে জয়েন করে নাই। আমি দর্শকদের এখন অনেকে যুক্ত হয়েছেন, আমি আবার একটু রিপিট করি, আমাদের আজকে 24টা দল জয়েন করেছে। তার ভিতরে ছিল লিবারেল ডেমোক্রেটিক পার্টি, খেলাফতে মজলিস, তার ভিতরে মামুনুল হকও যাননি। তারপর রাষ্ট্র সংস্কার, যাদের নাম আপনি শুনেননি কোনোখানে, আমার বাংলাদেশ এবি পার্টি, যাদের 2টা ভোট নেই। তারপরে গিয়েছেন হচ্ছে গেলেন হচ্ছে এই যে মাহমুদুর রহমান মান্নার পার্টি, তারপরে হচ্ছে রাষ্ট্র সংস্কার, আমাদের পার্টি, নাগরিক ঐক্য, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশ জামাতে ইসলামী, গণসংহতি আন্দোলন, জোনায়েদ সাকি, যেটা বললাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, যেটা জেএসডি নামে পরিচিত, রবের যেটা গণ অধিকার। যারা গেছে এটা আপনি বলে দিয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। আপনি যে প্রশ্নটা করছিলেন যে এইখানে যারা জুলাই এনসিপি যেটা ইউনূস সাহেব, তারা যাননি, কেন যাননি সেটাই প্রশ্ন জাগে। জিয়া ভাই আমরা এটাতে আসবো, আমরা একটু দর্শকদের কমেন্টস একটু পড়ি, না হলে আমার কিছু দায় থেকে যায়। সঞ্জয় তালুকদার তিনি বলছেন, ঈশ্বর ভাই ধন্যবাদ, কমেন্ট পড়েন প্লিজ। এই যে ওই যে এক বীরের হাতটা খুলে পড়ে গেল, ওইটা জাদুঘরে রাখার আবেদন করি, ধন্যবাদ। ওই যে হ্যাঁ, জুলাই সনদ, জুলাই যোদ্ধারা যারা সেখানে সকাল থেকে জুলাই সনদ যোদ্ধাদেরকে পুলিশ পিটিয়েছে, সেনাবাহিনী পুলিশ যৌথভাবে তাদের উপর আক্রমণ চালিয়েছে, এবং তারাও তাদের দাবি নিয়ে সেখানে গিয়েছে, তাদের হাত পা খুলে পড়ে গেছে। এখন যে ভাই বলছেন, সঞ্জয় ভাই আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ওইটাও হয়তো জাদুঘরে থাকতে পারবে, কারণ ওইটা তো ঐকমত্য কমিশনের ইউনূস সাহেব আগে জানতেন না। সো ওই দিন যেহেতু ঘটেছে, মানে আজকে যেহেতু ঘটেছে, হয়তো এটাও জাদুঘরে স্থান পাবে এবং রাখা উচিত। আম জনতা, মেহনতি মানুষের ইয়াসিন আহমদের তিনি লিখেছেন, মেহনতি মানুষ ইউনূসকে চিনেছে কিন্তু
বাংলাদেশের সুশীল সমাজ ইউনূসকে নিয়ে বাংলাদেশকে মূলা ঝুলাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইউনূস সাহেবের যে প্রতারকরা, সরি ইয়ারা যারা আছে, সুশীল যারা আছে, আমাদের বদিউল আলম মজুমদার সাহেব, আমাদের আলী রিয়াজ সাহেব, এরা সহ দেশকে ডুবানোর এরা আছে। 2007 সালেও পায়তারা করেছিল, জিয়া সাহেব সেটাই বললেন। বাবুল খান তিনি বলছেন মুজিবের থেকে হাসিনা ভালো। মুজিব মারছে 4,40,000, হাসিনা মারছে 2,000। এই তো খুব ভালো বলছেন, খুব ভালো বলছেন। এগুলো তথ্য প্রমাণ দিন। 2,000 কে জাতিসংঘের হিসাব হইলো নিজেরা খুনাখুনি করে 800 মারা গেছে। নিজেরা খুনাখুনি করে 800। উনি বলছেন 2,000। ইয়া দিতে পারেনি যে তাদের বয়স সেনাবাহিনী মারছে, কোথায় কাজ পড়ালেখা করতো সেটা দেখতে পারেনি এখন পর্যন্ত। এদের পোস্টমর্টেম রিপোর্টও হয়নি। আদালতে সেটা প্রমাণও করতে পারবে না যে শেখ হাসিনার কার গুলিতে মারা গেছে। তো এটা পুলিশের গুলিতে নাকি সেনাবাহিনীর গুলিতে নাকি ওই যে স্নাইপারদের গুলিতে, সেটা প্রমাণ হতে হবে। কেউ কেউ বাড়িয়ে দেয়, 2,000 বলছে, আবার কেউ বলে 3,000 লোক, কেউ বলে 1,500 লোক, কেউ বলে 2,000 লোক, কেউ বলে 1,100 লোক, কেউ বলে 1,000 লোক। আচ্ছা ঠিক আছে, বাংলা টাইগার বর্তমান সংবিধান অনুসারে এই সনদ কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয়? এই যে অ্যাকর্ডিং টু দি কারেন্ট কনস্টিটিউশন ইজ নট দিস চার্টার ডিক্লারেশন আছে বাংলাদেশ, উনি এটা বলতে চেয়েছেন, বুঝছেন? আপনি এটা বলবেন এনসিপি জয়েন করেনি যে কারণে পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, পতন অবশ্যম্ভাবী কৃষ্ণ রায়। আপনি যেটা বলতে চেয়েছেন এনসিপি যে কারণে জয়েন করে নাই, তারা বলছে যে সংবিধান বাতিল করতে হবে, বাতিল করে জুলাই সনদের ঘোষণা দিতে হবে। এবার আপনি বলুন প্লিজ। এইটা হচ্ছে যে যে আপনি যদি দেখেন যে এখানে যারা জয়েন করেছে নিজাম ইসলামী পার্টি, যাদের রাজনীতি করার অধিকার ছিল না 72-এর সংবিধান অনুযায়ী, তারাই জয়েন করেছে। আপনার আম জনতা পার্টি, আমার প্রশ্ন জাগে, তারেক রহমান নামে আম জনতা পার্টির সাধারণ সম্পাদক, উনি মুক্তিযুদ্ধের কথা বলেন, কিন্তু ওনার সঙ্গে যিনি মিয়া মশিউজ্জামান আছে, আপনার মিয়া মশিউজ্জামানের একটু ইয়া দেয়। মিয়া মশিউজ্জামান হচ্ছে আপনার বঙ্গবন্ধু 54 সালে যে প্রথম ইলেকশন করেন যখন, তখন ইলেকশন করেছিলেন ওয়াহিদুজ্জামানের এগেনস্টে। এই ওয়াহিদুজ্জামানের সন্তান হচ্ছে মিয়া মশিউজ্জামান। বুঝেন যে একদিকে মুক্তিযুদ্ধের কথা বলবে, আর একদিকে উনি স্বাধীনতা বিরোধী ছিলেন এবং 1971 সালে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন। তারপরে তো ঘটনা জানেনি। তো তার 3-4 জন সদস্য আছে, এটা আমরা জানি। ঠিক আছে, এর বাইরে ওরা যেটা বলেছে যে কারণ এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এই কারণে তারা যেটা করতে চাচ্ছে যে এই সংবিধানের এখন যারা জুলাই সনদ ঘোষণা করছে তার সঙ্গে জানে যে তাদের পিঠের চামড়া থাকবে না, যার জন্য তারা, কারণ এইটার ভিতরে আছে হচ্ছে যে আপনার বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর যে 25শে মার্চ রাত্রে যে ঘোষণাটা দেন পরবর্তীতে, এগুলো সব বাদ দেওয়া হচ্ছে। সুতরাং এই বাদ দেওয়ার যে বিএনপি থাকে না, এবং আমার সবচেয়ে ইয়া লাগে যে এই সংবিধানের পর হাত থেকে শপথ নিয়েই এই উপদেষ্টারা শপথ নিয়েছিল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেনাবাহিনী অথর্ব অকর্মণ্য ওয়াকারুজ্জামান মেরুদণ্ডহীন, যে এই সংবিধানের পরে হাত রেখে শপথ নিয়েছিল দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য, অথচ সেই ওয়াদা সে সম্পূর্ণভাবে বরখেলাপ করছে। তার সামরিক আইনে বিচার হওয়া উচিত এবং কোর্ট মার্শাল হওয়া উচিত, আমি মনে করি। আপনি দেখেছেন গতদিন সেনাবাহিনীর হিউজ গাড়ি নিয়ে উনি বঙ্গভবন থেকে বেরিয়েছেন, কারণ ওনার নিরাপত্তার জন্য। তখন যেটা বলছিলেন যে সংসদ ভবন এলাকায় এই জুলাই যোদ্ধারা আক্রমণ করেছে, তাদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে, সেখানে জুলাই যোদ্ধারা অনেকেই আবার আহত হয়েছে। তাহলে এদেরকেও জাদুঘরে রেখে দেন, বাকি যেদেরকে বাড়ি পাঠাবেন কেন, এদেরকে সবাইকে জাদুঘরে রেখে দেন, জাদুঘরটা একটু আকৃতিতে বড় হোক, তাহলে ভালো হয়। এবং আজকেও মানে সংশোধন করে জুলাই যোদ্ধাদের যে আক্রমণ আন্দোলন দেখে আবার আমাদের আলী রিয়াজ সাহেব এখন কেউ বলছেন যে 8 মাস যাবত ওনারা কি সভা সমাবেশ করে চা কফি খেয়ে কি জিনিসটা করলেন, তাদের নিজেদের দলই আজকে চাকর অনুষ্ঠানে আসে নাই এনসিপি। তো এনসিপি কি আলোচনা করলো এতদিন কি আলোচনা করলো? এটা কোনো নতুন নাটক কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিই। নতুন নাটক হচ্ছে যে দেশে এই অরাজকতা সৃষ্টি করে নির্বাচন দিবেন না, যেটা বলছিলাম ওই যে মূলাটা তারেক রহমানের হাতে ধরাই দিবেন। কারণ বেগম জিয়া অসুস্থ, বেগম জিয়া রাজনীতি করে উঠে আসছেন, তাই না? এরশাদ বিরোধী আন্দোলনের সময়, সংগ্রামের সময় উনি হাউস ওয়াইফ আগে ছিলেন, পরবর্তীতে উনি বিকেম পলিটিশিয়ান, আই ক্যানট ডিনাই দ্যাট। কিন্তু ওনার হাত পা, উনি অসুস্থ মানুষ,
এখন আমি ওনার সুস্থতা কামনা করি, কিন্তু ওনার সন্তান যেটা করছে সেটা ওনাকে ডুবাচ্ছে, সঙ্গে সঙ্গে তার বাবাকে ডুবাচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে আমি তার একটা বাবা কি কথা আছে, হাজবেন্ড? না না, তারেক রহমান যেটা করছেন, ও তারেক রহমান, আচ্ছা বাবা আচ্ছা মা আচ্ছা। দুইজনকে ডুবাচ্ছেন। কারণ বাংলা একটা কথা আছে, আপনি শুনেছেন কিনা জানি না, যে মাঝে মাঝে আমাদের অঞ্চলে বলে যে যে আজকে এক বাচ্চা পাচ্ছি, আমার বাপকে মারছে, আমি পিছন দিয়ে দৌড়ে আসছি। আরে বাবা, যে যদি ৭২-এর সংবিধান না থাকে, তাহলে তো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স থাকবে না, ওই স্বাধীনতা কোনো কিছু থাকবে না, তাহলে তো তোর বাপও থাকবে না। এইটুক বুঝতে কি মাথায় ঘিলু লাগে? সে কিভাবে এটা সমর্থন দেয় বলেন আমাকে, তার আমাকে মানে এইটা প্রশ্ন। আজকে বিএনপি দলকে ভ্যানিশ করে দেওয়ার কাগজপত্রে ওনারা স্বাক্ষর করেছেন, বিএনপি হ্যাঁ, নাকি এরকম? বিএনপিকে ভ্যানিশ করে দেওয়ার দলে স্বাক্ষর করলেন এই মির্জা ফখরুল রাজাকার পুত্র, রুহুল আমিনের পুত্র, মির্জা ও রুহুল আচ্ছা। আমিনের পুত্র। এখন প্রধান উপদেষ্টা বলেছেন নতুন বাংলাদেশ, নতুন জন্ম। আজকে আমাদের জন্মবার্ষিক, এটা আগামীতে জন্মবার্ষিক হিসেবে পালন করব। আজকে আমাদের জন্মদিন। এই তাহলে নতুন ভাবে আবার জন্ম হয়েছে, তাহলে নতুন ভাবে কাজ শুরু হবে। জি। তাহলে তাহলে এখন কথা হচ্ছে যে একটা দেশ স্বাধীন একবার হয়, তো দুইবার হয় না, তাই না? একটা সন্তান একবার মা বাবার পেট থেকে ভূমিষ্ঠ হয়, দুইবার হয় না। তা বাংলাদেশ কি দুইবার ভূমিষ্ঠ হয়েছে? বাংলাদেশ কার থেকে স্বাধীন হলো? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আর যে তার বাবা মার পরিচয় জানে না, সে হচ্ছে বেজন্মা, তাই না? তাহলে এই ইউনূস সাহেব আমাদেরকে কি পরিচয় পরিচিত করতে যাচ্ছেন? আমাদের কি জন্মের পরিচয় আমরা জানি না? আমরা জানি ৭১ সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি। এখন আমরা কার থেকে স্বাধীন হলাম? কোথার থেকে স্বাধীন হলাম? কিসের স্বাধীনতা? স্বাধীনতা একবারই হয়, স্বাধীনতা দুইবার হয় না। তো এখন জন্ম যদি একবার না হয়, উনি যদি ওনার জন্মে পিতার পিতৃ পরিচয় না জানেন, তাহলে ওনার কাছে মনে হবে যে না, এইটা তো না, আমার মনে হয় এইটাই, অন্যটা। না, জিয়া ভাই, এবার আওয়ামী লীগ থেকে স্বাধীন হয়েছে ২৪-এ। হ্যাঁ, একটা দল থেকে স্বাধীন হয়েছে। এখন আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন নতুন জন্ম, নতুন বাংলাদেশ শুরু হলো, নতুন স্বাধীন, নতুন বাংলাদেশ, নতুন জন্ম। বিএনপি ওই জন্যই স্বাক্ষর করেছে, দলকে নতুন করে সাজাবে, নতুন ভাবে নতুন বাংলাদেশের রাজনীতি করবে। আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এটি হচ্ছে সারা পৃথিবী, এটি কিন্তু আপনি পড়েছেন কিনা আমি জানি না, সারা পৃথিবী এটা কিন্তু মনে রাখবে এই দিনটিকে, এবং এইটা তারা তাদের দেশে, তাদের কাজে কর্মে, রাজনীতিতে ব্যবহার করবে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে পৃথিবীর জন্য। আপনার কাছে কি মনে হচ্ছে দৃষ্টান্ত হওয়ার মতো কিছু দৃষ্টান্ত আছে? দৃষ্টান্ত কিভাবে হবে, যে মানুষের একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি যদি দেখেন যে এর ভেতরে উনি কয়েকটা এই পর্যন্ত ২৪ বা ১৪ বার উনি বিদেশ সফর করেছেন। তার ভিতরে রাজনৈতিকভাবে প্রথমে যুক্তরাজ্য সফর করেছেন, সেখানে প্রধানমন্ত্রী বলেছেন ওনার সঙ্গে দেখা করতে চান না। ওনার অবস্থানটা আমি এটা ব্যাখ্যা করছি। যুক্তরাষ্ট্রে এসলেন, ওনার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ দিলেন না। উনি ইটালিতে গেলেন, কোনো দেখা সাক্ষাৎ কেউ করলেন না। তো ওনার অবস্থান তো বুঝতেই পারছেন, ওনার অবস্থা তলানিতে। দেশটাকে ধ্বংস করার একটা যে চক্রান্ত ছিল এদের, সেটাই করছে। কারণ যেখানে ১ কোটির উপরে মানুষ বেকার হয়েছে, যেখানে ১৮২টা কলকারখানা, ফ্যাক্টরি বন্ধ হয়েছে, যেখানে মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ বেড়েছে, কমেনি। ঋণের পরিমাণ বেড়েছে। আচ্ছা, কারণ বেকারত্ব যত বাড়বে, ঋণ যত বাড়বে, মানুষ যত গরিব হবে, তত গ্রামীণে যাবে, ফান্ড লোন আসবে, নিতে পারবে। ফান্ড আসবে, ক্ষুদ্র ঋণ হবে। কালকে একটা ক্ষুদ্র ঋণ ফ্যাক্টরিতে আসবে, জ্বলে ফান্ড গেছে আসবে, চট্টগ্রামে। উনি সেটা লোন দিবে, ওনার বেনিফিট, ওনার মুনাফা হবে। জি। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থা। আরেকটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস নেই। আমাদের আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। প্রথমে পুলিশকে মারা হলো, পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হলো, এবং তার জন্য উনি ইন্ডেমনিটি দিলেন। এর বাইরে আসেন যে তাহলে পুলিশ, আইন শৃঙ্খলা ধ্বংস, সেনাবাহিনী কোনো মেরুদণ্ডহীন, যেটা আমি আগে বলছিলাম, এই সেনাপ্রধান মেরুদণ্ডহীন মানুষ। কারণ বাংলাদেশের ভেতরে এসে ১০ কিলোমিটার ভেতরে এসে আরাকান আর্মি সেখানে নৃত্য করেছে, ডিজে পার্টি করেছে, সেখানে কোনো প্রোটেকশন দিতে পারেনি। উনি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় প্রোটেকশন দেন, আমাদের জাতীয় জাদুঘর পোড়ানোর সময় প্রোটেকশন দেননি। তাহলে উনি মেরুদণ্ডহীন মানুষ। উনি আবার এর বাইরেও বলেছেন যে আমি ৩০,০০০ সোলজার আছে, আমি এটা দিয়ে কিভাবে নিরাপদ। তাহলে চিন্তা করেন যে বঙ্গবন্ধু কন্যা ১৬ বৎসর কিভাবে আপনাদের নিরাপত্তা দিয়েছিল, ঠিক আছে, তাই না? আমরা আবার একটু কমেন্টসে চলে যাই। খুরশিদ আলম লক্ষ্মীপুর, এনসিপির সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম জুলাই সনদের অনুষ্ঠানে যোগ দেয়নি কেন? ইসমাইল ভাই শুনতে চাই।
এটা কি আর ওদেরকেও দেখা যায়নি, ওরাও যায়নি, ওরা যায়নি যেহেতু এনসিপি, ওদের এনসিপি, সেই জন্য তারা যায়নি। এনসিপি যেহেতু যায়নি তারাও যায়নি, একই মতাদর্শের তারা। নুরনবী খন্দকার জয় বাংলা, তারপর হচ্ছে এই MH ফান ব্লগ, আওয়ামী লীগ এর চোর কারখানা বন্ধ করে পালাইছে, আওয়ামী লীগ এর চোর কারখানা বন্ধ করে পালাইছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ চোর কারখানা বন্ধ করে পালাইছে, ঠিক আছে। সঞ্জয় তালুকদার ভাই, আমার মনে হয় কিছু অসুস্থ মানুষের খপ্পরে পড়ে গেছি। জি, 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 মনে হয়েছে, ঠিকই হয়েছে আপনার। BM বাবুল খান, বিএনপির পায়ে শেষ পেরেক মারা হলো। জি, আপনি বুঝে গেছেন জিয়া ভাই, ওইটাই বলতে চাচ্ছেন। মাইনুদ্দিন, উপদেষ্টা কার উপদেষ্টা? ৭১-এর রাজাকার, ২৪-এর মুক্তিযোদ্ধা। ৭১-এর রাজাকার, ২৪-এর মুক্তিযোদ্ধা। জি, আমাদের ইয়ে গেছেন নাকি, আমাদের পরিবেশ উপদেষ্টা গেছেন নাকি? ডক্টর আমি জসিমউদ্দিন মুন্সি, পরিবেশ উপদেষ্টা, সেনা ওয়াকার প্রতিবন্ধী সেনা প্রধান। দেখেননি না? সেনাপ্রধান প্রতিবন্ধী, আসলে প্রতিবন্ধী না হলে এইটা আপনি যেটা বলছে সংবিধানের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। জি ভাই, আমি একটু পরে দর্শক কমেন্টস না পড়লে দর্শক অনুষ্ঠান প্রত্যাখ্যান করবে, বুঝছেন? সোহেল রানা না না কমেন্ট পড়েন করেন, পড়েন। এই যে হুমকি আসতেছে, সফট হুমকি আর কি। বাবুল ভূঁইয়া ভাই, ২৫০-এর উপরে ফ্যাক্টরি বন্ধ হয়েছে। জি, ধন্যবাদ বাবুল ভূঁইয়া আপনাকে। হ্যাঁ, সেটাই আলোচনা হচ্ছে। শাহনাজ বেগম, অনৈক্য, বৈষম্য, প্রতিহিংসায় জর্জরিত শুধু ইউনূস গং সরকার। জি, ধন্যবাদ আপনাকে। রক্তাক্ত বাংলাদেশ সরকারের মুখোমুখি এনসিপি, পদত্যাগ করবেন ২ উপদেষ্টা। আচ্ছা, রক্তাক্ত বাংলা সরকারের মুখোমুখি এনসিপি, হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। পদত্যাগ করবেন ২ উপদেষ্টা। করবে কিনা আমরা এখনো জানি না, তবে তাদের পদত্যাগ করা উচিত এবং তাদের এটা প্রত্যাখ্যান করা উচিত। আবার আলী রিয়াজ সাহেব সংসদে নিয়ে এনে গতকাল আবার তিনি বলছেন যে না, পরেও স্বাক্ষর করা যাবে, কেউ যদি মনে করে পরে স্বাক্ষর করতে চায়, পরেও স্বাক্ষর করা যাবে। আচ্ছা, ঠিক আছে, এনসিপির জন্য আরেকটা রাস্তা দেখে দিয়েছে। তবে আশিক লিপন তিনি বলছেন আজকের নাটক ও ফ্লপ, কারণ এইরকম গেঞ্জি পরে আসছে, এটা কি চোখে পড়ছে? আচ্ছা, গেঞ্জি পরে কে আসছে? গেঞ্জি আচ্ছা, পরে ওই যে জিয়াউল হক, দর্শকদের সারিতে ওখানে গেঞ্জি পরে বসায় রাখছিল না অনেককে, দেখেননি আপনি ছবিটা? আমি ওরা কি জুলাই যোদ্ধা না? জুলাই যুদ্ধ যারা গেঞ্জি পরে আসছে ওরা জুলাই ভাড়া যোদ্ধা করে। কিনা জানি না, ওদেরকে গেঞ্জি পরে সামনে বসায় রাখছে। এই গেঞ্জি কিনে দিল আচ্ছা, কে? জামাত জুলাই ইসলামী। সার্টিফিকেট যে লোক, আচ্ছা, গেঞ্জি কিনে দিচ্ছে। আচ্ছা, মামুন হক সাহেব আসে নাই, এটা কিন্তু অস্বাভাবিক মনে হচ্ছে। তাহলে কি হবে? এটা হবে না, এটা পালন হবে না, এটা স্বাক্ষর করছে কিন্তু কোনো কাজ হবে না। মাসুম আহমেদ, জয় বাংলা, বাংলা টাইগার সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনী নয়, বাংলাদেশের পোশাকে বাংলাদেশের জন্মগত শত্রুদের সেনাবাহিনী। আচ্ছা, এখন দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনী কি করে। বাংলাদেশ সেনাবাহিনী আর কি করার আছে? 13 মাস 14 মাস শেষ হয়ে গেছে। শাহনাজ বেগম, অনৈক্য, বৈষম্য, প্রতিহিংসায় জর্জরিত শুধু ইউনূস গং সরকার। সেনাবাহিনী প্রধান মির্জাফর রানু মিয়া, তিনি বলছেন, আর হচ্ছে লিটন, যদি একটা দলের প্রধান স্বাক্ষর না করে তাহলে কি ধরবেন সেটা টিকবে? আচ্ছা, দলের প্রধান স্বাক্ষর, আচ্ছা, এটা একটা প্রশ্ন কিন্তু। হুম। এখন মির্জা ফখরুল সাহেব তো দলের প্রধান না। কিন্তু তাদের দলের পক্ষ থেকে এটা ডিসিশন হয়েছে, সর্বোপরি ডিসিশন, এবং হুম, তারা বলছে এটা এটা তাদের দলের সিদ্ধান্ত। আমি যেটা সিদ্ধান্ত গতদিন না? হাবিবুর রহমান হাবিব ছিলেন আমার সঙ্গে একটা অনুষ্ঠানে, উনি বলেছেন এটা দলের সিদ্ধান্ত। কিন্তু আপনার মজার বিষয় হয়েছে জুলাই যোদ্ধারা বলেছে আম তারা আবার আন্দোলন গড়ে তুলবে এবং তারা বলছে যে দাবি পূরণ না হলে রোববার জেলায় জেলায় মহাসড়ক অবরোধ, হুমকি জুলাই যোদ্ধা সংসদের। দাবিটা কি? হ্যাঁ, তাদের সংবিধান বাতিল করতে হবে। সংবিধান বাতিল করতে হবে। তো সংবিধান বাতিল করতে তার সংবিধান অনুযায়ী সে শপথ নিল কেন? তাদের দাবি তাহলে তো হচ্ছে তারা থাকে না। নিহত ব্যক্তিদের শহীদ ও না, তাদের আছে গণ অভ্যন্তরীণ নিহত শহীদ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি, আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবারের পুনর্বাসন সুনির্দিষ্ট রূপরেখা এবং আহত ব্যক্তিদের জন্য আইনি সহায়তা, এসব দাবি পূর্ণাঙ্গভাবে জুলাই সনদে উল্লেখ ও বাস্তবায়নের বিষয়ে যুক্ত না করা হলে আগামী রোববার দেশের প্রতিটি জেলায় মহাসড়কে অবরোধ ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। আচ্ছা, এটা এনসিপি না, এনসিপি না। এনসিপি না, এটা জুলাই জুলাই যোদ্ধা যারা এই যে ঢুকে পড়ছিল, তারা হুম, হুম। এই দাবি জানাইছে। তাদের দাবিগুলো ১ নাম্বার, তাদেরকে শহীদ হিসাবে ঘোষণা দিতে হবে, আহতদের জুলাই যোদ্ধা বলতে হবে। আর এবং যাদের পরিবার
পুনর্বাসন করতে হবে এবং আহতদের মানে আহতদের ব্যক্তিদের জন্য আইনি সহায়তা দিতে হবে। এইটা হচ্ছে তাদের দাবি। জুলাই সনদে এটা উল্লেখ থাকতে হবে। যদি উল্লেখ না থাকে তারা প্রতিটা জেলায় এবং মহাসড়কে অবরোধ করার হুমকি দিছে। জি, জি ভাই, আবার একটু আনিসুল ইকরাম চৌধুরী, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে নজরুল। আমাদের নজরুল সাহেব ভাই কি যে লিখে গেছে, মানে কি মেধা তার! হ্যাঁ, আবু তালেব সরকার সনদের কাগজ দিয়ে মুড়ি বেচবে। আচ্ছা, এখন পলিথিন ভাই, এখন পলিথিন পেপার হয়, কাগজের ঠোঙার দাম নাই এখন। আগে হতো। এসকে ফরহাদ কি, আসসালামু আলাইকুম, আমি বাগেরহাট মোড়েলগঞ্জ থেকে দেখছি। আমি তৃণমূলের সাধারণ একজন বঙ্গবন্ধু সৈনিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। এছাড়াও অনেক দর্শক যুক্ত হয়েছেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনুষ্ঠানটিকে গুরুত্ব দিচ্ছেন, দেখছেন, জিয়া ভাইয়ের কথা শুনছেন। রক্তাক্ত বাংলাদেশ। প্রফেসর ইউনূস মাস্টার মাইন্ড তত্ত্ব আদালতে অস্বীকার। প্রফেসর ইউনূসের মাস্টার মাইন্ড তত্ত্ব আদালতে অস্বীকার। জি, এখন সবাই মাস্টার মাইন্ড। মোহাম্মদ আপনার শাহিন, ওরা যে সাংবাদিক নতুন সম্মেলন বাংলাদেশের করছে, যত বুদ্ধিজীবী দেশে ওনারা একাত্তর অনেক যদি বলেন বলেন ওরা জিয়া যেটা ভাই বলেন। বলছে সাংবাদিক সম্মেলনে আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সড়ক পথ ছাড়ব না। আগামী রোববার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের প্রতিটা জেলা মহাসড়কে অবরোধ কর্মসূচিতে পালিত হবে। এই কর্মসূচিতে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের প্রতি আহ্বান জানাই, আমরা আমাদের সঙ্গে থাকুন। এই আন্দোলন কোনো দলের নয়, এটি জনগণের। সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা এই এই রাষ্ট্রের জন্য, এই জাতির স্বাধীনতার নূতন স্বপ্নের জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম। আমাদের রক্তের বিনিময়ে এই জুলাই সনদ তৈরি হয়েছে। সেখানে আমাদের রক্তের স্বীকৃতি থাকা উচিত ছিল, কিন্তু সরকার পক্ষ থেকে এই স্বীকৃতি অস্বীকার করা হয়। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা এখন রাষ্ট্র আমাদের এবং আমাদের সঙ্গে প্রতারণা করছে। জি, সো এই হচ্ছে তাদের কিন্তু আমার কথা হচ্ছে যে রাস্তায় নামলেন আপনারা, গাড়ি পোড়ালেন আপনারা, মেট্রো রেলে আগুন দিলেন আপনারা, টিভি ভবনে আগুন দিলেন আপনারা, সেতু ভবনে আগুন দিলেন তারা, গোলাগুলি নিজেরা করলেন, নিজেরা মারলেন, দোষ হয়ে গেল আওয়ামী লীগের। এ কেমন কথা রে ভাই? জি, জি, মোহাম্মদ আলমগীর ভাই, কিছু কিছু সাহিত্য কবর থেকে ফিরে এসেছে। শহীদ শহীদ কেন তাদের ফিরে আসছে ব্যাপারে জানেন কিছু না? আচ্ছা, কি কেন জন্য ফিরে আসছে জানেন? বেহেশতের? না, না, না। ওখানে কবর আজাব বেশি হচ্ছিল। তবে ওই আজাব সহ্য করতে পারে না। যার জন্য তারা ওখান থেকে বলছে, আরে এই আজাব চাই না, এখান থেকে আমাদের বেরোনো দরকার। আচ্ছা, আচ্ছা, তো এক্সপেরিয়েন্স এর কথা আমাদের শোনা দরকার। ডাক্তার জসিমউদ্দিন মুন্সি, মেজর জেনারেল জিয়াউর রহমান কি আসলেই মুক্তিযোদ্ধা? আচ্ছা, সেটা আমরা এখানে আর বলতে রাজি না। জুলাই মানে জঙ্গি। আচ্ছা, জুলাই যোদ্ধা কেউ বলে ঝুলাই যোদ্ধা, কেউ বানান ভুল করলে ঝুলাই হয়ে যায়। আর শুদ্ধ বাংলা লিখলে জুলাই হয়, আর ইংলিশে লিখলে জুলাই হয়। JH দিয়ে আবার অনেকে লেখেন জুলাই, এটা ভুল করে অনেকে লেখেন। আচ্ছা, সেটা দরকার নেই আমাদের। কিন্তু এই ১ মাসের জুলাই যোদ্ধা মানে জুলাই মাসে যুদ্ধ করছিল এরা। ১ মাস জুলাই মাসে যুদ্ধ করছিল। সেনাবাহিনী যখন হাসিনার দালালি করেছে তখন অন্যরা সেনাবাহিনীকে দালাল বলছে। এখন যেহেতু অন্যদের দালালি করছে, তাই আওয়ামী লীগের জ্বলবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, সেনাবাহিনী প্রধান মনে মনে কি রেখেছেন সেটা এখন দেখতে পেয়েছেন। উনার মনে কি ছিল? উনি তখন জাতির জনক বঙ্গবন্ধু বলেছেন, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বলেছেন যখন শপথ নেন, যেদিন তিনি সেনাবাহিনীর প্রধান হন। এই ছাড়া শেখ হাসিনার সময় উনি সেনাবাহিনী দ্বারা যত অত্যাচার নির্যাতন হয়েছে বাংলাদেশে সবকিছুর অংশীদার হইল যদি বলা হয়, তাহলে সবকিছুর অংশীদারে আমাদের সেনাপ্রধান। উনি গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বে ছিলেন। উনি তখন কোনো কথা বলেন নাই কেন? যদি এরকম কিছু হয়েই থাকে, তো উনি কোনো কথা বলেন নাই কেন? এখন জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, এটা যদি হত্যাকাণ্ড হয়ে থাকে সেনাবাহিনীর নির্দেশে হয়েছে, সেনাবাহিনী প্রধানের নির্দেশেই হয়েছে। আবার তিনি জনগণের পক্ষে চলে গেছেন, সেনাবাহিনীর নির্দেশেই জনগণের পক্ষে চলে গেছেন। আবার আমাদের তাজুল ইসলাম সাহেব বলেছেন সেনাবাহিনী ছাত্রদের নিরাপত্তার জন্য গুলি করেছে। এখন তো সেনাবাহিনী বিপাকে পড়ে যাবে। সেনাবাহিনীকে এইভাবে হাস্যকর করা উচিত হয়নি। মানে আমাদের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা চক্রান্ত চালাচ্ছে,
এটা জিয়া ভাই একটা জিনিস একজনে বললো, আমিও জিনিসটা আমার প্রশ্ন আর এক জায়গায় যে এই যে জিনিসগুলো চলছে এখন, যে জিনিসটা আপনি পাঠালেন আমি ওইটা দেখতেছিলাম। এখন যে জি পুলিশ মারছে, এখন যে পুলিশ পিটায় ছাত্রদের মেরে ফেললো, তাহলে হুম। এইটার বিচারে কি হবে না? এই 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 যে যে ক্যাঙ্গারু কোর্ট যেটা চলছে সেটার বিচার হওয়া উচিত না? এইটা এটা জাদুঘরে থাকবে, ওই যে সবাই প্রস্তাব করছেন না, না, জাদুঘরে এটাও রাখা এইটা তো উচিত। এই বিচার যে ইনুস, জি ডক্টর ইনুস এবং যারা এই যে আম, জুলাই সনদে এটা কি এটা কি তাদের এগুলো কি বিচার হওয়া সংসদ উচিত না? ভবনের সামনের ভিডিও? হ্যাঁ, 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 সংসদ ভবনের সামনে। তো যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে, হ্যাঁ, রণক্ষেত্র মনে হচ্ছে। রণক্ষেত্র চলছে। ও আয় হায়। এইটা তো এই যে আবু সাইদ, এখন এই আবু সাইদের হত্যার বিচার হবে না? এখন এটাই ওই জন্য একজনই বলেছে ওখানে যার হাত পড়ে গেছে সেটা মিউজিয়ামে থাকবে হ্যাঁ, কিনা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জিয়া ভাই আপনাকে, আপনার কাছে প্রশ্ন, একাত্তরের মুক্তিযোদ্ধাদের কিছু দেওয়া যাবে না, তাহলে জুলাই যোদ্ধা দিতেই হবে আচ্ছা, এই যে একটা মৌলিক প্রশ্ন, ওখানে কিছু কোটা রেখেছে যে কারণে এই আন্দোলনের সূত্রপাত, মুক্তিযোদ্ধাদের সন্তান মুক্তিযোদ্ধাদের পরিবার কিছু সুযোগ সুবিধা পাবে। এখন এই জুলাই যোদ্ধাদের সন্তান পরিবার সারা জীবন কেন সুযোগ সুবিধা পাবে? এরা যদি জুলাই যোদ্ধাই হয়, এটা তো এটা বাতিল করতে চেয়েছিল। এখন এখন দাবি হবে যে আমাদের কোনো সুযোগ সুবিধা লাগবে না, আমরা মরছি মরে গেছি, যারা শহীদ হয়েছি যারা আহত হয়েছি দেশের স্বার্থে হয়েছে, আমাদের আর কিছু দরকার নেই। একটু বলবেন প্লিজ। এক্স্যাক্টলি, এটা কারণ বৈষম্য হয়ে গেল। স্ববিরোধী কথা বলছেন। কারণ আগে কথা ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এই স্লোগানই তারা দিয়েছিল সেদিন। এবং যদি আপনাদের দাবি ন্যায্য হয় তার সংখ্যায় একজন হলে আমরা মেনে নেব, এটা বঙ্গবন্ধুর কথা ছিল। সেই আদলেই আন্দোলনগুলো শুরু হয়েছিল। তাহলে আপনারা যে যারা একটা আমাদেরকে দেশ, একটা মানচিত্র, একটা স্বাধীন ভূখণ্ড উপহার দিল, তাদের ভিতরে অনেক প্রান্তিক মুক্তিযোদ্ধা ছিল। অনেকে মুক্তিযোদ্ধা, আমার ভাই মুক্তিযোদ্ধা, উনি কোনো কিছু নিতে যাননি। আমার এখানে থাকে আপনার একটা ইসমাইল ভাই, আপনি একটা ছবি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর্মস নিয়ে মিছিল করতেছে। হুম হুম। ওটার ভিতরে সেকেন্ড লাইনে দিচ্ছে নিনু আপাই কাছেই থাকেন, নিনু আপা। তো ওনারা, আমি জানা মতে ওনারা কোনো সুযোগ সুবিধা নিতে যাননি। এরকম হাজারো মুক্তিযোদ্ধা আছে যারা কোনোদিন কোনো কিছু নিতে যাননি। ইভেন আমার যে মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল আমার কাজিন আমাদের ওইখানে, উনিও নিতে যাননি। তো এই মুক্তিযোদ্ধাগুলো কিন্তু, তার ভিতরে যদি কেউ অসুবিধা থাকে তাদের নিয়ে থাকি, হ্যাঁ। ইয়ে থাকে, তাদেরকে দিবেন না। আবার এখানে ওই আন্দোলন করে, এখানে আপনারা নিজেরা আন্দোলন করে নিজেরাই মারা গেলেন, এখন বললেন তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে অ্যাপার্টমেন্ট দিতে হবে, অ্যাপার্টমেন্ট দিতে হবে, জমি লিখে দিতে হবে, জমি জনগণের লিখে সম্পদ দিতে হবে, দিয়ে দিতে অ্যাপার্টমেন্ট হবে দিতে হবে, টাকা দিতে সারা হবে, জীবন। চাকরিতে চাকরিতে তাহলে বৈষম্য কোথায়? তাহলে বৈষম্য আপনারা যে আন্দোলন করে তার মানে মানুষকে মিথ্যা বলেছেন। এখন মিথ্যা যারা, তারা তারা মোনাফেক অ্যাকর্ডিং টু ইসলাম। আপনারা যদি, যে দেশের 90% মানুষ মুসলমান, তা আপনি যে মানুষকে ধোকা দিলেন, ধোকার নামে মোনাফেকি। মোনাফেকের অবস্থা কি অবস্থা হওয়া উচিত? তাহলে এখন এই হচ্ছে অবস্থা, যে যারা বলেছে যে আমরা বৈষম্য চাই না, এখন তারাই বলছেন, এই এনসিপি বলেন বা যে জুলাই যোদ্ধারা বলেন, তারা সবাই এখন তারা অ্যাডভান্টেজ চায়। এই যে সুযোগ এই যে সুবিধা। এনসিপি পার্টি, তাদের তো নিজস্ব প্রতিনিধি আছে এখন উপদেষ্টা হিসেবে। তার মানে তারা তো কোটা, সেই কোটাই একই জায়গায়। কোটা তখন কোটা আগে দুইটা ছিল পাইছে ওরা, কম, তিনটা। আগে ছিল হয়তো 1%, এখন হয়ে গেল প্রায় 50%। তাহলে আপনি কোটা সরালেন কোথায়? কোটার পরিমাণ তো আরো বাড়িয়ে দিলেন। যে লাউ সেই এটা একটা মানে কদু হইল, এটা কিন্তু একটা একটা জায়গা হুম, 10টা হয়ে গেল। ভাইটাল প্রশ্ন, ভাইটাল প্রশ্ন। সেনা ইসমাইল ভাই, সেনা সদস্যদের যদি আসামি অভিযুক্ত করা হয়, কার নির্দেশে গুলি চলেছে, কে হাসিনাকে ভারতে রেখে আসলো, তবে সেনা প্রধানকে তো প্রধান আসামি করা উচিত ছিল। ওনার ফাঁসির দাবিতে কেন তাজুল সাহেব নিষ্ক্রিয়? আচ্ছা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, আরেকটা কথা আমি না, না, বলি। ওইটার উত্তর এক- দেওয়া উচিত। কারণ সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে যে দেশের রাষ্ট্রপ্রধান, সংবিধান অনুযায়ী দেশের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা বিধান করা। ব্যাপারটা হচ্ছে তারা একটা প্রোপাগান্ডা চালায় যে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা কি হেলিকপ্টার চালাতে পারে যে শেখ হাসিনা পালায় গেছে? শেখ হাসিনা পালায় জানে, বঙ্গবন্ধু কন্যা পালায় জানে। যখন শিখছে সেনাবাহিনী তার হয়তো, শিখছে না। নিরাপত্তার দায়িত্বে ছিল, নিরাপত্তা যখন বিধান করতে পারেনি, বলছে যে ঠিক আছে, আমরা আপনার নিরাপত্তার জন্য সাময়িকভাবে আপনাকে অন্য জায়গা দেওয়া হচ্ছে। এবং হেলিকপ্টারে উঠানো, হেলিকপ্টারে 4-5 জন এয়ারফোর্স অফিসাররা তার সঙ্গে গেছে, সেনাবাহিনীর প্রধান সেখানে ছিলেন, উপস্থিত ছিলেন যখন ওনাকে তুলে তোলা হয়।
তারপরে সেনাপ্রধান তখন ক্যান্টনমেন্টে ছিলেন, কিন্তু যোগাযোগ মেইনটেইন করতেছিলেন যে উনি আচ্ছা, আমি এখানে আমার একটা ভাষ্য আছে। ওনারা ভারতের সেনাবাহিনীর প্রধানকে কল করছেন, কারণ আপনি তো আপনার সেনাবাহিনীর কোনো প্লেন অন্য দেশের ভূখণ্ড এয়ার স্পেস ক্রস করতে পারেন না। ক্রস করতে গেলে পারমিশন লাগে। তার মানে এই সেনাবাহিনীর প্রধান অন্য সেনাবাহিনীকে প্রধানকে কল করছে, কল করে বলছে আপনার এয়ার স্পেস ওপেন করেন, তার নিরাপত্তা বিধান করেন। তাহলে উনি পালালো কিভাবে? কারণ উনি যেহেতু নিরাপত্তা দিতে পারছে না, সেহেতু এইভাবে ওনার বিকল্প ব্যবস্থা করেছেন। এখন ওনারই দায়িত্বে আবার ফিরিয়ে আনবেন। নাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, এখন আমি এখানে একটু দ্বিমত আছে, বিভিন্ন অন্য বিশ্লেষণও আছে যে সেনাপ্রধান সকালে গণভবনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, অন্যান্য বাহিনীর প্রধানরাও ছিলেন। সেনাপ্রধান ওখান থেকে 10টা সাড়ে 10টার দিকে চলে গেছেন ক্যান্টনমেন্টে। চলে গিয়ে তিনি 11টা সাড়ে 11টার মধ্যে আসিফ নজরুল, জামাতের নেতা আমিরে জামাত এবং বিএনপির নেতৃবৃন্দের সাথে ক্যান্টনমেন্টে বসে আলাপ আলোচনা করছেন কিভাবে দেশ আগামীতে রান করবে, কি করবে না করবে, ষড়যন্ত্র করছেন। ঠিক আছে, তখনও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনেই আছে। আচ্ছা, চলে যাওয়াটা ওখানেই ওই যে জনস্রোত আসছিল, প্রধানমন্ত্রীকে তখন ওখানে খুন করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা পারে নাই, বিভিন্ন ভাবে ওনাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে। এবং সেটা কারা পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে, কে নিয়েছে, এটা কিন্তু অত ক্লিয়ার হয়নি এখন পর্যন্ত। ঠিক আছে, তবে সেনাপ্রধান ওখান থেকে ওই যে প্রধানমন্ত্রীকে গণভবনেই ফোন করছিলেন যে আমার উপর আস্থা রাখতে পারলেন না বা কিছু একটা, যখন চলে যাওয়ার সময় হলো ওনাকে ফোনে জানানো হলো যে প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেছেন বা ওনাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে। তিনি ক্যান্টনমেন্টে বসে জানলেন, তখন কিন্তু আমিরে জামাত এবং বিএনপির নেতা বা অন্যান্য যারা ছিলেন, আসিফ নজরুল সাহেব, তাদের মন খারাপ যে খুন করা যায়নি। হ্যাঁ, তিনি এখনো বেঁচে আছেন, বেঁচে থাকলে তো আরেকটা বিপদ হতে পারে। সেই জন্য সেনা প্রধান কিন্তু দুঃখিত। তবে মেরে ফেললে বিএনপি, জামাত প্রত্যেকের মনে একটা আনন্দ উপলব্ধি হতো তখন, কিন্তু সেটা থেকে তারা বঞ্চিত হয়েছেন। তো এইটা নিয়ে অনেক কথা আছে, অনেক রকম কথা আছে, সঠিক তথ্য আসলে কেউই জানে না। এক একজন একই কথা বলছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলবেন, অথবা সেনা প্রধান কখনো রিমান্ডে গিয়ে যদি বিষয়টা বলে দেন, তখন হয়তো আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন সেনা প্রধানের বিরাট ভূমিকা আছে পুরো দেশ ধ্বংসের পিছনে, এটা সবাই পরিষ্কার। কিন্তু পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করা, এটা কোনোভাবেই শোভা পাবে না। এখন আপনি বলেন যে এখান থেকে আমরা জুলাই সনদ থেকে আন্তর্জাতিকভাবে বিশ্ববাসী বা বিশ্বের বিভিন্ন দেশ, আমেরিকা, কানাডা, ইউরোপ সহ অন্যান্য দেশ জুলাই সনদ থেকে কিভাবে উপকৃত হতে পারে ডক্টর ইউনূস সাহেবের কথা মতো? জি, আচ্ছা, আমার মনে হয় না যে এটা থেকে দেশ বা জাতি কোনো কিছু উপকৃত হবে। কারণ আপনি আন্তর্জাতিক কথা বলছি, দেশ তো উপকৃত হয়ে গেছে। আন্তর্জাতিক কোনোভাবে হয় না। কারণ হচ্ছে যে এই যে সনদে সিগনেচার করলেন, এইটার যদি সাংবিধানিক বৈধতা দিতে হয়, তাহলে সংসদে এইটা বৈধতা হতে হবে। সেই হিসাবে আমি একটু উদাহরণ টানি, নাহলে উদাহরণ না টানলে জনগণ বুঝতে পারবে না। যখন ইন্ডেমনিটি দেওয়া হলো বঙ্গবন্ধু হত্যার পরে, সেইটার কোনো বৈধতা ছিল না আনটিল অ্যান্ড আনলেস জিয়াউর রহমান শাসন আমলে 1979 সালে সংসদে ওটা পাশ করে ওটাকে বৈধতা দেওয়া হলো, সাংবিধানিক বৈধতা দেওয়া হলো। তাহলে এই জুলাই সনদের কোনো বৈধতা থাকবে না আনলেস অ্যান্ড আনটিল নেক্সট সংসদ ইলেকশন হয় এবং সংসদের বৈধতা দেওয়া হয় না। তা না হলে এটা জাস্ট একটা পেপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি একজন ইনভেস্টর হিসেবে, আপনি যেখানে থাকেন ইনভেস্ট করতে চান কোনো একটা দেশে, আপনি চাইবেন যে সেই দেশে একটা স্টেবল নির্বাচিত সরকার থাকুক। যদি নির্বাচিত সরকার স্থিতিশীল সরকার না হয়, আপনি কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। এখন আপনি কানাডা বলেন, আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, অথবা অন্য দেশ বলেন, কেউ কিন্তু ইনভেস্ট করতে বাংলাদেশে যাচ্ছে না। কারণ একটাই, কারণ বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, একটা অস্থিতিশীল সরকার। এই অবস্থায় তারা নিরাপদ মনে করে না। আপনি আরো আরেকটা মজার জিনিস দেখবেন যে কিছুদিন আগে এই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনি দেখেছেন কিনা জানি না। কারণ কি, আপনি কি চিন্তা করেছেন? কারণ এই পিটার হাসটা যখন ঢাকা হয়ে যায়, তখন সেটা লিক হয়ে যায়। যদি পিটার হাস কক্সবাজারের নামে, এটা লিক হওয়ার সম্ভাবনা কম, যার জন্য
এটাকে তো আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করার কথাই ছিল যখন বানাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু কি এখন আগে হয়ে করা গেছে? হয়েছিল না, কিন্তু এই রিসেন্টলি করা হয়েছে এই কারণেই। আচ্ছা। ও আগের উদ্দেশ্য ছিল যে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে যাতে বাড়ানো যায়। কারণ জি, আপনি জি। যদি দেখেন এই আপনি যেখানে থাকেন নায়াগ্রা ফলসকে ঘিরে কি পরিমাণ মানুষ যাওয়া আসা করে ছোট্ট একটা জায়গা। আমাদের ন্যাচারাল সৌন্দর্য হচ্ছে কক্সবাজার, বান্দরবন, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে আপনি যেতে পারেন না, বান্দরবনে যেতে পারেন না, আপনার কক্সবাজারে কিছুদিন পরে যেতে পারবে না। তার মানে কি আপনার যে পর্যটন শিল্পটা ছিল শুধু মানুষ যায় যে তার না, এর সঙ্গে যে সাপ্লাই চেনটা যুক্ত, যেমন ধরেন হোটেল, তারপরে রেস্টুরেন্ট, তারপরে আপনার যাতায়াত ব্যবস্থার জন্য যে শিল্প, এই অল কিছু জড়িত, যেটা দিয়ে একটা দেশ, আপনি যদি ওই নায়াগ্রার পাশে এবং কানাডা এবং এই যুক্তরাজ্যের এই দুই দিকে চিন্তা করেন, কত লক্ষ লক্ষ মানুষ জীবিকা ওইখান থেকে নির্বাহ হয় এবং হুম, কি হুম, পরিমাণ হুম। টাকা ওইটা থেকে সরকারের ইনকাম হয়। আমাদেরও সেই সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাকে সম্পূর্ণ নষ্ট করে দিল এই সরকার। আপনি যদি দেখেন যে আচ্ছা। এর বাইরে আপনি যদি আমেরিকার ফ্লোরিডার কথা চিন্তা করেন, ফ্লোরিডায় কিন্তু তাদের মেইন হচ্ছে যে পর্যটন শিল্প। আপনার তাদের হ্যাঁ, বিচ এবং আপনার ওখানে হচ্ছে আ এই যে সমস্ত থিম পার্কগুলি। এইটার যে ইনকাম হয়, তাদের কোনো স্টেট ইনকাম ট্যাক্স নেই। একটা ওই স্টেটের কোনো স্টেট ইনকাম ট্যাক্স নেই। তার মানে তারা চলবে কিভাবে? তারা চলে শুধুমাত্র পর্যটন শিল্পের উপরে। তার মানে আমাদের সম্ভাবনা কত বেশি ছিল, যেটা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা ওই এয়ারপোর্টটা করেছিলেন এবং ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ সহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন, যাতে মানুষ এইখানে আমাদের এই শিল্পটা গড়ে ওঠে। কিন্তু এই শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হলো। না এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করাটা কি ধ্বংস হবে? না। মানে কি আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করলে, কিন্তু যে কারণে উদ্দেশ্য ছিল সেইটা তো উদ্দেশ্য, এখন উদ্দেশ্য অন্যরকম। কারণ আপনি তো সেন্ট মার্টিন যেতে পাচ্ছেন না। এটাকে এখন সরকার যেতে দিচ্ছে না, অন্যদের হাতে তুলে দিচ্ছে। আপনার যেটা আ আপনার চিটাগং বন্দর যেটা ছিল, যেটা আমাদের লাভজনক প্রতিষ্ঠান, সেটা অন্যদের হাতে তুলে দিচ্ছেন। আবার বান্দরবন ঐদিকের ওই হিল ট্রাক্সকে আমরা অশান্ত করে দিচ্ছি। সেখানে মানুষ যেতে পারবে না। মানে পর্যটন শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে না? তাহলে এটাকে আন্তর্জাতিক এখন করা আর আগে করার ভিতর পার্থক্য আছে। এখন করা হচ্ছে আপনি কাউকে সেফ এক্সিট দিচ্ছেন যে ওখানে যেতে পারবে। আর আগের উদ্দেশ্য ছিল যে মানুষ যাতে অন্য দেশ থেকে আ ওই এলাকা এইখানে দিয়ে এসে আসতে পারে। যাতায়াত ব্যবস্থা উন্নয়নের জন্য করা হয়েছিল। ২ টা ভিন্ন কারণে আচ্ছা, হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা পিটার হাসটা যাতে অবাধে ওখান থেকেই ফ্লাই করতে পারে। জি, জি। আচ্ছা ঠিক আছে আরেকটা হোক। জিনিস মানুষকে বোঝা উচিত, সেটা হচ্ছে যে পৃথিবীর যত খনিজ সম্পদ আছে তার ৪০% হচ্ছে বে অফ বেঙ্গলে। আচ্ছা, এইটার প্রতি সবারই নজর। এবং আচ্ছা। বঙ্গবন্ধু কন্যা যেটা করেছিলেন সমুদ্র বিজয়, সেটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে উনি ওইটা বিজয়টা করেছিলেন এবং এইটার প্রতি নজর শুধুমাত্র যে একটা দেশের না, ইন আ যেমন চায়নার আছে, তেমন অন্যান্য অনেক দেশেরই এইটার প্রতি নজর আছে।